স্ক্রিনে একটা আর্টিকেল দেখছেন, এটা ইউক্রেনের একটা আর্টিকেল। আর এই মুহূর্তে ইউক্রেন ভয় পেয়ে আছে, বলছে যে যদি ভারতকে না দেওয়া হয় তাহলে আমাদের কি হবে। ফ্রান্স ঠিক কি নিয়ে ভয় পাচ্ছে? ফ্রান্স কি ভয় পাচ্ছে যে ভারত তাকে ধোঁকা দিতে পারে? আর এই সবের মাঝখানে ফ্রান্স বলছে যে মিডল পাওয়ারগুলো এক হয়ে যাও। কার বিরুদ্ধে? চীন আর আমেরিকার বিরুদ্ধে। শুনলে একবারে অবাক লাগে যে ফ্রান্সের মতো দেশ এমন ভাবছে। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে, সবসময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। এই মুহূর্তে যদি পৃথিবীর সবচেয়ে খুশি দেশ কেউ থাকে তাহলে সেটা রাশিয়া। আপনি ভাববেন যুদ্ধ চলছে, খুশি কোথা থেকে হলো? হ্যাঁ, কারণ ডোনাল্ড ট্রাম্প যা করেছেন সেটা রাশিয়ার জন্য খুবই লাভজনক হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সাথে নিজের দূরত্ব অনেকটাই বাড়িয়ে নিয়েছে। বিশেষ করে ম্যাক্রোকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গেছে, পার্সোনাল লেভেলেও চলে গেছে। আর এখন ম্যাক্রো তাকে জবাব দিচ্ছে, আর সেই জবাব খুবই ভয়ঙ্কর। ম্যাক্রোকে প্রশ্ন করা হয়েছিল, আর ম্যাক্রো একটা খুব ভালো জবাব দিয়েছে ইরানকে নিয়ে। স্ক্রিনে এই ভিডিওটা দেখুন। It's a very bad regime. No discussion about that. I disagree with them on a lot of topics. But I don't believe that we will fix the situation just by bombings or by military operations. Look at what happened with this type of operation in Iraq, in Afghanistan, in Libya. We never delivered. Never. Even after 20 years. So you have to respect the sovereignty of people. If people want to change a regime, they want to react, step up, they can do so. এখানে ম্যাক্রো বলেছেন যে দেখুন, ইরানের অনেক কিছু আমরা মানতে পারি না, কিন্তু তার মানে এটা না যে ইরানের ওপর হামলা করে দেওয়া হবে। আফগানিস্তান, লিবিয়া, অনেক জায়গায় আমরা দেখেছি এই ধরনের জিনিস কাজ করে না। তাই এই জিনিসগুলোকে ভিত্তি বানানো একদমই ঠিক না। অন্যদিকে তিনি আরেকটা ইন্টারভিউ দিয়েছেন, যে ইন্টারভিউতে বলেছেন যে আজকের দিনে ফ্রান্স বেশি স্টেবল, ইউরোপ বেশি স্টেবল। তার কথার মানে হলো যে ডোনাল্ড ট্রাম্প আজ একটা কথা বলেন, কাল আরেকটা বলেন, নিজের কথা বারবার বদলান। ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বদলান তার প্রভাবও পড়ে। আর এসব ভিডিও তো তারপরেও সাধারণ একটা বিষয়, তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু এখন ইনি যে আহ্বান করছে সেটা খুব বড় ব্যাপার। ইনি বলছেন মিডল পাওয়ারগুলো এক হয়ে যাও, আর মিডল পাওয়ার এক হয়ে চীন আর আমেরিকা দুই সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়াও। আপনি যদি এখন দেখেন, ম্যাক্রো এশিয়া সফর অনেক করেছেন, এখন ইনি জাপানেও গিয়েছিলেন, আর জাপানেও ইনি সম্পর্ক ভালো করেছেন। এশিয়ার দিকে তার নজর অবশ্যই আছে, আর তিনি চান যে এখন যেসব মাঝারি শক্তি আছে তারা এখন এক হয়ে যাক, আর এক হয়ে চীন আর আমেরিকার মোকাবিলা করুক। ভারতের জন্য এটা খুব ভালো ব্যাপার যে পুরো ইউরোপ এখন ভারতের দিকে আসছে। যদি ফ্রান্স এই কথা বলে তাহলে ফ্রান্সের এই কথার মানে দাঁড়ায় প্রায় পুরো ইউরোপই এটা বলছে। কেন? কারণ যদি ইউরোপকে দেখি তাহলে দুটো বড় শক্তি আছে, একটা ফ্রান্স আর একটা জার্মানি। জার্মানি আগে অর্থনৈতিক শক্তি ছিল, আর ফ্রান্স সামরিক শক্তি। আগে জার্মানির কথা বেশি শোনা হতো, এখনকার সময় ফ্রান্সের কথা বেশি শোনা হয়। ফ্রান্স ইউরোপের দেশগুলোকে এটাও বলেছে যে আমরা তোমাদের নিউক্লিয়ার আমব্রেলা দেব, মানে আমরা তোমাদের পারমাণবিক ছাতা দেব, আমাদের ছায়া দেব, আমরা তোমাদের সুরক্ষিত করব। ফ্রান্স নিজেও এখন একটা মিডল পাওয়ার হিসেবে সামনে এসেছে। এই অবস্থায় ইউরোপ মনে করছে যে আমেরিকা আর চীন দুই সুপার পাওয়ারের বিরুদ্ধে এক হয়ে থাকতে হবে, যাতে তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে আমরা এক থাকি। একভাবে এটা বোঝাচ্ছে যে ইউরোপ, আমেরিকা আর চীন দুজনের ওপরই অসন্তুষ্ট। এখন যদি আমেরিকার কথা বলি তাহলে মনে হচ্ছে এই যুদ্ধ শেষ হতে হতে ডোনাল্ড ট্রাম্প কোথাও ন্যাটো থেকে বেরিয়ে না যায়। মার্কো রুবিও তার বক্তব্যে বহুবার এই কথা বলেছেন, আর খুব স্পষ্টভাবে তিনি বলেন, And I've been a big supporter of NATO. And one of the reasons why I've been a supporter of NATO is because I believe that these basing rights give us leverage and give us flexibility and operational capability all over the world. But if NATO is just about us defending Europe if they're attacked, but them denying us basing rights when we need them, that's not a very good arrangement. That's a hard one to stay engaged in and say this is good for the United States. So all of that's going to have to be re-examined. All of it's going to have to be re-examined. মানে ভাই, যদি তোমরা তোমাদের বেস ব্যবহার করতে না দাও তাহলে তোমাদের বন্ধুত্বের মানে কি? তাহলে ন্যাটোর মানে কি? কিন্তু এই সবের মাঝখানে ফ্রান্স মিডল পাওয়ারগুলোকে এক হওয়ার কথা বলছে। কিন্তু ফ্রান্সের ভারতের থেকে একটা ভয়ও আছে, আর সেই ভয় তখন আরও বেড়ে গেছে যখন একটা ইউরোপীয় দেশ এটা বলেছে যে F-35 সফটওয়্যার আমরা আপগ্রেড করতে পারি, আর আপগ্রেড করে আমরা সেটাকে হ্যাক করতে পারি। মানে F-35 সফটওয়্যার হ্যাক করা সম্ভব, এটা একটা ইউরোপীয় দেশ বলেছে। এরপর থেকেই ফ্রান্সের চিন্তা শুরু হয়ে গেছে, আর ফ্রান্স মনে করছে যে যদি ফ্রান্স ভারতের সাথে রাফেল ডিল করে, যেখানে ভারত পরিষ্কারভাবে বলেছে যে আমাদের সোর্স কোড লাগবে। সোর্স কোড কেন দরকার? কারণ ভারত অনেক ধরনের মিসাইল তৈরি করছে, আর সেই মিসাইলগুলো নিজের ব্যবহারের জন্য লাগাবে।
এখন যদি ভারতের কাছে রাফেলের সোর্স কোড থাকে তাহলে ভারত সেটার মধ্যে ইন্টিগ্রেট করতে পারবে আর এটা ব্যবহার করতে পারবে। না হলে প্রতিটা জিনিসের জন্য ফ্রান্সের ওপর নির্ভর করতে হবে, যে কখন ফ্রান্স আসবে, কখন বলবে ঠিক আছে আমরা আপডেট করে দেব, আপনাদের মিসাইলের সঙ্গে যুক্ত করব, আর এইসব করতে করতে কত সময় লাগে। তাই ভারতের প্রথম শর্ত, আগে আমাদের সোর্স কোড দাও। আর 114টা রাফেলের ডিল একটা খুব বড় ডিল, যেটার দিকে পুরো বিশ্বের নজর আছে। যে এত বড় ডিল যদি ফ্রান্স পায় তাহলে ফ্রান্সের জিডিপিতেও এর বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। কিন্তু এক তো তাদের সফটওয়্যার হ্যাক হওয়ার ভয় লাগছে, দ্বিতীয় তাদের মনে হচ্ছে যে একটা ফাইটার জেটের 40-50%ই সফটওয়্যার হয়, আর যদি আমরা সফটওয়্যারই দিয়ে দিই ভারতকে তাহলে তো অর্ধেক বিমান সম্পর্কিত তথ্য চলে গেল। তারপর ভবিষ্যতে যদি আপগ্রেড করতে হয় বা কোনো পরিবর্তন করতে হয় তাহলে তো তারা আর কোনো টাকা দেবে না। তাহলে আমরা কেন সোর্স কোড দেব? আরেকটা বিষয় হলো যে এই সোর্স কোড যেন কোথাও রাশিয়া পর্যন্ত না পৌঁছে যায়। আর যদি রাশিয়ার কাছে সোর্স কোড চলে যায় তাহলে ফ্রান্সের এই বড় যুদ্ধ বিমানের তথ্য রাশিয়ার কাছে পৌঁছে যাবে। যাই হোক, এই সবের মাঝে ইউক্রেন বলছে যে যদি তোমরা ভারতকে সোর্স কোড না দাও তাহলে আমরাও তো 100টা রাফেল জেট কিনতে চাই, তখন তো আমাদেরও সোর্স কোড দেবে না। আর যদি আমাদেরও সোর্স কোড না দাও তাহলে প্রতিটা মিসাইলের জন্য আমাদের তোমাদের ওপর নির্ভর করতে হবে। তাহলে তো ফ্রান্সের সাথে ডিল করার আগে ভাবতে হবে। আসলে ফ্রান্স খুব খারাপভাবে ফেসে গেছে। ইউএইও রাফেল F5 ডিল থেকে পিছিয়ে গেছে, আর ফ্রান্সের অর্থনীতির এখন একটা বড় ডিল দরকার, খুব তাড়াতাড়ি। আর এই পরিস্থিতিতে ফ্রান্স হয়তো এই ডিলে রাজি হবে, কিন্তু একটু সময় অবশ্যই লাগবে। আগে এই ডিল এই বছরেই সাইন হওয়ার কথা ছিল, কিন্তু সাইন হয়নি। আর এখন এই ডিল বলা হচ্ছে যে হয়তো আগামী বছর সাইন হতে পারে। কিন্তু ভারতের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। ভারতের কাছে নিজের ফাইটার জেট, নিজের ইঞ্জিন অবশ্যই থাকা উচিত, যাতে অন্য কারো ওপর এতটা নির্ভর করতে না হয়। আপনার কি মনে হয় এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে যেখানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ধীরে ধীরে বড় আকার নিচ্ছে, কাতার থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে যুদ্ধ যেদিকে এগোচ্ছে তা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এই কথাটাই অনেকের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে। আর এই কারণেই এখন ভারতকেও সতর্ক হতে হচ্ছে, কারণ ভৌগোলিকভাবে এই সংঘাতের খুব কাছাকাছি বড় দেশগুলোর মধ্যে অন্যতম হল ভারত। চীন, রাশিয়া বা ইউরোপের দেশগুলো এই সংঘাত থেকে অনেক দূরে, কিন্তু ভারতের অবস্থান এমন জায়গায় যেখানে মাঝখানে শুধু পাকিস্তান আর তারপরেই অশান্তির অঞ্চল। তাই স্বাভাবিকভাবেই ভারতের ওপর এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে। এই কারণেই ভারত এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আর সেই প্রস্তুতির একটা বড় ইঙ্গিত পাওয়া গেছে বঙ্গোপসাগরে জারি করা একটি নোটাম ওয়ার্নিং থেকে। ভারত আগে যেখানে প্রায় 500 কিলোমিটার এলাকা নির্ধারণ করেছিল সেটিকে হঠাৎ করেই বাড়িয়ে প্রায় 1680 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে। এই নোটাম 12 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। যারা জানেন না তাদের জন্য সহজ করে বললে, নোটাম মানে হলো এমন একটি সতর্কবার্তা যেখানে নির্দিষ্ট সময়ের জন্য একটি আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং ওই এলাকায় কোনো বিমান উড়তে পারে না। সাধারণত এমনটা করা হয় যখন বড় ধরনের সামরিক পরীক্ষা চালানো হয়, অর্থাৎ পুরো এলাকাটাই তখন একটি টেস্টিং জোনে পরিণত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় এলাকা বন্ধ করে ভারত আসলে কি করতে চাইছে? এর পেছনে যে কারণটি সামনে আসছে তা হলো একটি অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা। অনেকদিন ধরেই ভারত হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা HGV নিয়ে কাজ করছে। আগেও এর কিছু পরীক্ষা হয়েছে, কিন্তু এবার যে পরীক্ষা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তা এখন পর্যন্ত সবচেয়ে বড় হতে চলেছে। এই নতুন ধরনের অস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রেঞ্জ এবং গতি। শোনা যাচ্ছে ভারতের যে নতুন হাইপারসনিক অস্ত্র তৈরি হচ্ছে তার রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সহজ করে বললে, পৃথিবীর অনেক দূরের দেশও এর আওতায় চলে আসবে। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার মিসাইল অগ্নি 5, যার রেঞ্জ প্রায় 5500 কিলোমিটার, কিন্তু এই নতুন অস্ত্র সেই সীমা অনেকটাই ছাড়িয়ে যেতে পারে। তবে শুধু দূরত্বই নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে এর গতিতে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল এমন এক প্রযুক্তি যা শব্দের গতির 10 থেকে 15 গুণ দ্রুত চলতে পারে। আমরা সাধারণত যখন আকাশে কোনো বিমান দেখি তখন তার শব্দ আমাদের কাছে পৌঁছতে কিছুটা সময় লাগে। সেই হিসেবেই বোঝা যায় যদি কোনো কিছু শব্দের গতির 10 গুণ দ্রুত চলে তাহলে সেটা কতটা দ্রুত হতে পারে। এই গতিতে চলা কোনো অস্ত্রকে শনাক্ত করা এবং থামানো খুবই কঠিন।
আরও বড় বিষয় হলো এই ভেহিকলটি একদম সোজা পথে যায় না, এটি মাঝপথে নিজের দিক পরিবর্তন করতে পারে, কখনো নিচে নামে আবার কখনো ওপরে ওঠে, ঠিক একটি যুদ্ধ বিমানের মতো। ফলে কোনো দেশ যদি এটিকে ধরার চেষ্টা করে তাহলে সেটিকে ট্র্যাক করা খুবই কঠিন হয়ে যায়। অনেক সময় ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হলেও এটি সেগুলোকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে। এই প্রযুক্তির আরেকটি দিক হলো এর বুদ্ধিমত্তা। এতে এমন সেন্সর থাকে যা শত্রুপক্ষের রাডার কোথায় আছে সেটা বুঝে ফেলতে পারে। রাডার যেভাবে সিগন্যাল পাঠায় সেই সিগন্যাল ধরে এই ভেহিকেল নিজের পথ বদলে ফেলে এবং এমনভাবে এগোয় যাতে ধরা না পড়ে। ফলে অনেক সময় প্রতিপক্ষ বুঝতেই পারে না যে তাদের দিকে কোনো হাইপারসনিক অস্ত্র এগিয়ে আসছে। এই কারণেই এখন বিশ্বের অনেক বড় দেশ হাইপারসনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে, কারণ এই ধরনের অস্ত্র শুধু আক্রমণের জন্য নয়, এটি এক ধরনের প্রতিরোধ শক্তিও তৈরি করে। যদি কোনো দেশের কাছে এমন ক্ষমতা থাকে তাহলে অন্য দেশ সহজে তাকে আক্রমণ করার কথা ভাববে না, কারণ তারা জানে পাল্টা আঘাত খুব দ্রুত এবং মারাত্মক হতে পারে। ভারতের এই সম্ভাব্য পরীক্ষাটাই শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, এটি একটি বড় কৌশলগত বার্তাও হতে পারে। এর মাধ্যমে ভারত বোঝাতে চাইছে যে সে নিজের নিরাপত্তা নিয়ে প্রস্তুত এবং ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছে। বর্তমান বিশ্বের বাস্তবতা হল, যার শক্তি বেশি তার অবস্থান ততটাই মজবুত, আর সেই শক্তি দেখানোও এখন অনেক সময় জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি বড় দেশ নিজেদের শক্তি বাড়ানোর দিকে মন দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বড় দেশগুলোর মধ্যে টানাপোড়ন আর নতুন প্রযুক্তির প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে বিশ্ব রাজনীতি আরও জটিল হয়ে উঠছে। এই অবস্থায় ভারতের এই ধরনের পদক্ষেপ শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, বরং বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্ত করার একটি বড় ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।